আজকে আমরা উইক হিরো ক্লাস 1 এর পার্ট 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি মানে পার্ট 1 দেখোনি তারা আগে আমার চ্যানেলে গিয়ে আগে পার্ট 1 দেখে আসো। আর পার্ট 1 দেখা শেষ করে এরপর এই ভিডিওটা দেখা শুরু করো। কারণ তুমি যদি সেটা না দেখো তাহলে তুমি কিন্তু এই সিরিজটার কিছুই বুঝবে না। তাই যারা দেখোনি তারা আগে ওটা দেখে তারপর এটা দেখা শুরু করো। যাই হোক আমরা কাহিনীতে আগাই। তো গত পর্বে শেষের দিকে আমরা দেখেছিলাম যে শিউনকে কিছু গুন্ডা মানে ওই ইউনবিনের লোকজন মারতে নিচ্ছিল আর সোহার বিএমসি তাকে বাঁচানোর জন্য যাচ্ছিল। তো সেখানে সিনটা আমরা দেখতে পাই যেখানে ইউনবিন শিউনকে ধরে মারধর করছিল, কিন্তু শিউন কিন্তু বুদ্ধিমান ছিল। সে কিছু একটা চিন্তা ভাবনা করে এবং ক্যালকুলেশন করে অনেকক্ষণ ছিল, কিন্তু হঠাৎ একটা ফুলের টপ নিয়ে সে হাতে নেয় এবং সেখান দিয়ে সেই প্রচন্ড মারধর করা শুরু করে দেয়। শিউন এখানে প্রথমে তাদের সবাইকে ইচ্ছা মতো মারছিল, কিন্তু এক পর্যায়ে শব্দের আঘাতে শিউন প্রচন্ড ব্যথা পায় আর তার মাঝে ফাইট করার মতো শক্তি ছিল না। এজন্য ইউনবিন তখন তার কাছে আসে এবং তাকে প্রচন্ড মারতে থাকে। শিউনের অবস্থা এতে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সোহু চলে আসে। সোহু এক এক করে সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা ফাইট শুরু করে দেয় সোকদের সাথে। সোহু অনেক ভালো একটা ফাইটার ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক ভালো ফাইট হয়। যেহেতু সোকদে অনেক ভালো একটা ফাইটার, যে জন্য তাকে হায়ার করা হয়েছে, সে সোহুর অবস্থাও কিন্তু খারাপ করে দিচ্ছিল। অপরদিকে তাদের ফাইটের সুযোগে কিন্তু ইউনবিন শিউনকে মারা শুরু করে দেয়। ঠিক তখনই বিয়মসি এসে কিন্তু তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ইউনবিন যখন শিউনকে নির্দয়ভাবে মারছিল তখন পুরো বিষয়টা লক্ষ্য করেছিল সোকদে। সোকদে তখন বুঝতে পারে যে ইউনবিন আসলে কতটা নির্দয় প্রকৃতির একজন মানুষ। তাই সোকদে তখন ইচ্ছা করে ফাইটটা থামিয়ে দেয় আর সোহুর কাছে নিজে নিজে হার মেনে যায়। সোহুর তো এটা বুঝতে পারে যে সোকদে ইচ্ছা করে হার মানছে, কিন্তু কারণ বুঝতে পারে না। এজন্য সে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন ফাইট করে তারা তিনজনে অনেক বেশি ক্লান্ত ছিল। সোহু তাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এটা মূলত সোহুতে কাজ করত, কারণ তাদের বাঁচাতে গিয়ে তার আজকে রেস্টুরেন্টে পৌঁছাতে দেরি হয়েছিল। এই জন্য তারা তিনজন মিলে একসাথে কাজ করতে থাকে আর তাদের ফ্রেন্ডশিপটা আরো বেশি স্ট্রং হতে থাকে। তবে শিউন এখানে সোহুকে কাজ করতে দেখে বুঝতে পারে যে সোহু আসলে কতটা হার্ডওয়ার্ক করে। স্কুলে লেখাপড়া শেষ করে সেই রেস্টুরেন্টে এসে কাজ সম্পূর্ণ করবে, আবার ডেলিভারি করতে যাবে। এটা কিন্তু মোটেই একটা সহজ কাজ নয়। এজন্য সে কিন্তু ক্লাসে ঘুমায়। কাজ শেষ করে তারা সেখানে খেতে বসে। তখন খেতে খেতে সোহু শিউনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর সমস্যা কি বলতো আমাকে? সবসময় মুখটা এমন করে রাখিস কেন? মনে হয় একদম 100 মেয়ে তোকে ছেঁকা দিয়েছে। এতদিন তোকে আমি একটা বারের জন্য হাসতে দেখলাম না। আচ্ছা তুই কি হাসতে জানিস? না জানি কিভাবে আমি তোকে আমার বন্ধু বানিয়ে ফেললাম। তুই অনেক বোরিং। এখন বুঝতে পারছি তোর কেন কোনো বন্ধু নেই। এসব শুনে সেখানে হাসি পেলেও সে কিন্তু হাসে না। অন্যদিকে আমরা সোকদে আর তার টিমকে দেখতে পাই যারা কিনা সে মাফিয়ার সামনে দাঁড়িয়েছিল, যে মাফিয়া আন্ডারে তারা মূলত কাজ করতো। আর আমরা জানতে পারি যে সোকদে তার টিম মেম্বাররা ততটাও খারাপ মানুষ ছিল না। আসলে তারা একসময় মা বাবাহীন পথশিশু ছিল। তখনই মাফিয়া নিজের স্বার্থের জন্য তাদেরকে তুলে আনে। যদিও তাদেরকে খাবার ও থাকার জায়গা দিয়ে বড় করে তুলেছে ঠিকই, কিন্তু নিজের স্বার্থের জন্য অনেক ইলিগাল কাজ করিয়ে দিত, তাদের অনেক বিপজ্জনক কাজও করাতো, যেগুলো নর্মাল মানুষ অনেক টাকা বিনিময় করতে চাইবে না। এবার যখন তারা জানতে পারে যে সোকদে একটা স্কুলে স্টুডেন্টের সাথে ঝামেলা করেছে, তখনই সে এই বিষয়টি সুযোগ নিতে চায়, কারণ সে জানতো যে তাদের মধ্যে ধনী পরিবারের ছেলে ছিল। তাই সে তখন ইচ্ছা করে সোকদেকে মারতে শুরু করে এবং খুবই নির্মমভাবে সেখানে সোকদের হাতটা ভেঙেই ফেলে। এখানে আবার ইঙ্গি নামে একটা মেয়ে ছিল, যদি সে সোকদের জন্য অনেক মায়া হচ্ছিল, কিন্তু এখানে তার কিছুই করা ছিল না, কারণ মাফিয়ারা অনেক বেশি শক্তিশালী ছিল। হাতটা এজন্যই ভাঙা হয়েছে যেন এটা ব্লেম সে শিউন আর তার বন্ধুদের উপর দিতে পারে এবং প্রচুর টাকা উসুল করতে পারে। অন্যদিকে আমরা সোহু, শিউন আর বিয়মসিকে দেখতে পাই যেখানে তারা একটু রিল্যাক্স হওয়ার জন্য একটা গেমিং ক্লাবে এসেছে। ইঙ্গিতে খুশি হয়েছিল, তবে এখানে দুষ্টামি করেছে শিউনের সাথে ফ্লার্ট করেছিল। ইয়ং শিউনকে বলে যে তোমার মতো অহংকারী ছেলে আমার অনেক পছন্দ, তুমি একদম আমার টাইপের। এরপর বলে যে সে শিউনের সাথে সবকিছু মজা করছিল। এরপর সে শিউনের ফোন থেকে শিউনের নাম্বারটি নিয়ে বলে যে যখনই তোমার প্রয়োজন হবে তুমি আমার সাথে যোগাযোগ করবে, কেমন? কিন্তু শিউন এখানে শুধু একমাত্র তার কথাই শুনছিল, তাকে কিছু বলে না। পরের দিন দেখা যায় যে স্কুলের মধ্যে ইয়নবিন তার জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য আসে। সে আজকে শিউনের সাথে আলাদাভাবে কথা বলতে চায়, তবে সোহু শিউনকে তার সঙ্গে একে একে কথা বলতে নিয়ে যেতে দিবে না। তাই ইয়নবিন তাদের দুজনের কাছে ক্ষমা চায়, তবে সে শিউনের কাছে মাথা নিচু করে বললে যে সে অনেক বেশি ভুল করে ফেলেছে এবং সে তার ভুল বুঝতে পেরেছে। তবে আসলে সে কি বলতে চায় সোহু তাকে সরাসরি বলতে বলে। ইয়নবিন তখন বলে যে স্কুলের ডাক আনার জন্য তার নামে কেস হয়ে গিয়েছে, তাই শিউন যেন লয়ারের কাছে তার পক্ষে সাক্ষী দেয়। এতে করে তার কেসটি উঠে যাবে, তা না হলে তার পুরো লাইফ, তার পুরো ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে যাবে। এমনকি তার জন্য তার মা বাবাও কোথাও মুখ দেখাতে পারবে না। তাই সে বারবার শিউনকে অনুরোধ করছিল এবং তার কাছে মাফ চাচ্ছিল। সোহু তখন শিউনকে মাফ করে দিতে বলে আর বলে যে তারা তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। এরপর সেদিন সন্ধ্যাবেলা ইয়নবিন আর তাদের তিনজন সে লয়ারের কাছে নিয়ে যাচ্ছিল।
কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে পুরোটা ছিল আসলে ইয়ংবিনের চাল। সে আসলে তিনজনকে সে মাফিয়ার কাছে নিয়ে এসেছে। আর সেখানে সে মাফিয়া এবং তাদের পুরো টিম ছিল। আর সে শিউন আর তার বন্ধুদের দেখিয়ে প্রচন্ড হাসে। এরপর শখদেরকে নিয়ে মজা করতে শুরু করে যে তুই পিচ্চি ছেলের সাথে মার খেয়ে এসেছিস, তোর মতো ছেলেকে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আমার অনেক অনেক লজ্জা হচ্ছে, হোয়াট এ শেম। এরপর সে মাফিয়া এখানে শিউন আর বন্ধুদেরকে বলে যে তোরা শখদের হাত ভেঙে ফেলেছিস, এজন্য তার জরিমানা তোদেরকে দিতে হবে। 3 দিনের মধ্যে আমাকে 15 মিলিয়ন ওয়ান দিতে হবে, তা না হলে পৃথিবী থেকে তোদের অস্তিত্ব আমি মুছে ফেলবো। কিন্তু শিউন এখানে মোটেও ভয় পাচ্ছিল না এবং বরং তাকে বলে যে আমরা তো কেউ শখদের হাতে মারিনি, আর এত বড় ইনজুরি হওয়ার তো কোনো কথাই না, নিশ্চয়ই তুই এই কাজটি করেছিস এবং সেটা দোষ আমাদের উপরে দিয়ে দিয়েছিস। সে মাফিয়াতে প্রচণ্ড রেগে যায় আর শিউনকে বলে যে তোর এত বড় কথা 3 দিন পরে ছুটে যাবে, আমার টাকা না পেলে আর তোদের জীবন আমি একদম জাহান্নাম বানিয়ে ফেলবো, আর আমার লোকেরা তোদের উপর সবসময় নজর রাখবে। এইসব বলে সেদিনের মতো সে মাফিয়ারা তাদেরকে ছেড়ে দেয়। শিউন, সোহু আর বিয়ংসু বুঝতে পারছিল না যে এত টাকা তারা কিভাবে ম্যানেজ করবে। শিউনের মাথায় একটা আইডিয়া আসে। তার কাছে যেহেতু ইয়ংয়ের নাম্বার ছিল, সে ইয়ংয়ের সাথে যোগাযোগ করে। ইয়ংকে তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। অল্প সময়ের মধ্যেই ইয়ংয়ের সাথে তার খুব বেশি ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর মাফিয়ার সবকিছু সে জানতে চায়। তখন সে সবকিছু খুলে বলে যে মাফিয়া কিভাবে তাদেরকে রাস্তা থেকে তুলে এনেছিল আর তাদের মাধ্যমে খারাপ কাজ করাচ্ছে, তাদের কাছে কতটা অত্যাচার করা হয়েছিল। ইয়ং আরও জানায় যে সে মাফিয়া আন্ডারে বেশ কিছু বেটিং সাইট পরিচালিত হয়, এমনকি শহরের ড্রাগ বাজারের পেছনেও তার হাত রয়েছে, তার পক্ষে সবকিছু করা সম্ভব। এরপর ইয়ংই শিউনকে বলে যে তোকে আমি বন্ধু হিসেবে বলছি, আমি তোদের কোনো ঝামেলা চাই না, তোদের কোনো বিপদ হবে এমনটা চাই না, এজন্য তোদের উচিত হবে টাকা দিয়ে কেটে পড়া। অপরদিকে সবকিছুর জন্য বিয়ংসি নিজেকে দায় মনে করছিল, কারণ তার জন্য সবকিছু শুরু হয়েছিল। তাই সে বন্ধুদের বাঁচানোর জন্য তার বাবার অনেক দামি একটা ঘড়ি চুরি করে ফেলে, যেটা বিক্রি করে সে 15 মিলিয়ন ওয়ান রেডি করে ফেলে। তবে শিউন আর সোহু এটা জানতে পারে, তখন তাকে টাকাগুলো ফেরত দিতে বলে এবং তার ঘড়িটি নিয়ে আসতে বলে, কারণ তারা মাফিয়াকে ধরে দেওয়ার জন্য অন্য প্ল্যান করছে। তারা প্ল্যান করেছে তারা পুলিশে তুলে নিবে, কারণ আজ যদি তারা টাকা দেয় তাহলে পরবর্তীতে কোনো গ্যারান্টি নেই যে তাদের কাছে সে আরও টাকা চাইবে না। তবে তাকে পুলিশে ধরে দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন। এজন্য সো বলে যে সে মাফিয়ার কাছে যাবে এবং সে মাফিয়া যেভাবে হোক তাকে আস্তানাতে নিয়ে যাবেই। তখন শিউন যেন তার লোকেশনটা ট্র্যাক করে সেখানে পুলিশ দ্রুত নিয়ে আসে, যেটার মাধ্যমে লোকেশন বের করা যাবে। তখন সৌ নিজে মাফিয়ার কাছে চলে যায় আর সে মাফিয়াকে গিয়ে বলে যে সৌ খুব ভালো করে জানে যে কয়েকটা বেটিং সাইট রয়েছে, এসব সৌ জানাতে থাকে। সে জানে সৌকে কোটি কোটি টাকা উপার্জন করে দিতে পারে। বেটিং সাইট পরিচালনার জন্য শুধু একটা আইডিয়া প্রয়োজন। সে আরও জানে যে সে যেহেতু অনেক ভালো একজন ফাইটার, তার স্কুলের মধ্যে সে অনেক বেশি পপুলার। সে যদি একবার বেটিং সাইটের কথা সবাইকে জানিয়ে দেয় তাহলে সব স্টুডেন্টরা তার সাইডে খেলার জন্য পাগল হয়ে যাবে। এছাড়াও এ বিষয়ে তার কাছে অনেক বেশি প্ল্যান রয়েছে। এসব শুনে মাফিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। সো আসলে পাম মারছিল আর কি, যাতে সে তার প্ল্যানে সাকসেসফুল হতে পারে। আর সে সৌকে তখন তার সঙ্গে আস্তানায় নিয়ে যায়। লোকেশন ট্র্যাক করার আগে শিউনের কাছে ইয়ঙ্গি আসে আর ইয়ঙ্গির নিজেই সে মাফিয়ার অ্যাড্রেসটা দিয়ে দেয়। কিন্তু বিয়ংসু বুঝতে পেরেছিল যে শিউন পুলিশ নিয়ে আস্তে আস্তে সোহ বিপদে পড়তে পারে, তাই সে কিছুটা না বলে ট্যাক্সিতে চড়ে সোর পেছনে পেছনে চলে যায় আর সিদ্ধান্ত নিয়ে যে সে মাফিয়াকে টাকাগুলো দিয়ে দেবে। অন্যদিকে সে মাফিয়া বুঝতে পেরেছে যে সোহু হয়তো তার বিরুদ্ধে কোনো একটা চাল চালাচ্ছে, এজন্য সে সোহুকে সেখানে মারতে শুরু করে। মারতে মারতে তাকে একদম অজ্ঞান করে ফেলে। এরপর যখন সে সোহুর ফোন চেক করে তখন সে জানতে পারে যে শিউন এখানে পুলিশ নিয়ে আসছে, কারণ শিউন তাকে মেসেজ পাঠিয়েছিল। এজন্য সে মাফিয়া তার লোকজনকে এখান থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলতে বলে এবং পালানোর প্রস্তুতি নিতে থাকে। এক সময় সে বিয়মসে এসে মাফিয়াকে টাকা দিতে চায়, কিন্তু মাফিয়া তখন তাদের উপর প্রচন্ড লেগেছিল বলে সে বিয়মসেকে বন্দি করে ফেলে। এরপর কিছুক্ষণ পর শিউন সেখানে পুলিশ নিয়ে আসলে দেখা যায় সেখানে কেউ ছিল না। তাই পুলিশ ভাবছিল যে শিউনের কোথাও ভুল হচ্ছে, যদি সিরিয়াস কিছু ঘটে তখন শিউন যেন তাদেরকে খবর দেয়। এ বলে পুলিশ সেখান থেকে চলে যায়। তবে শিউন নিজেই সে বাড়ির ভিতরে এসে দেখে যে রক্ত লেগে রয়েছে, আর শিউন তখন সৌর জন্য অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যায়। ঠিক তখনই তার সঙ্গে ইয়ঙ্গে ফোন করে। ইয়ঙ্গের সঙ্গে জানিয়ে দেয় যে সে মাফিয়া কোথায় গেছে, তাই শিউন পুলিশকে সেখানে নিয়ে যেতে বলে। অন্যদিকে সে মাফিয়া এবং বিয়ন্সিকে মারতে যাচ্ছিল, তখন শক দিয়ে সে তাকে পুরো বিষয়টা শেষ করতে বলে। তবে মাফিয়াও তার উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ইয়ঙ্গি চিৎকার করে থামতে বলে। সে বলেছে অনেক হয়েছে, সে তাদেরকে অনেক অত্যাচার করেছে, তারা এটা সহ্য করবে না। এসব শুনে মাফিয়া তখন বলে যে আজকে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এরপরে সে বন্দুক নিয়ে বিয়মসি আর সৌকে মারতে চায়। এমন সময় শক দিয়ে সে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান দিয়ে ফাইট করার চ্যালেঞ্জ করে। অপরদিকে মাফিয়া শকদের মধ্যে ফাইট করে হেরে যাচ্ছিল, তখন তার হাতে একটা চাকু তুলে শকদের পায়ে আঘাত করে। শকদে একদম দুর্বল হয়ে পড়লে সে মাফিয়া শকদেরকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ইয়ং পেছন থেকে এসে তাকে লাথি মারে। এতে মাফিয়া
এবং তখন ইয়ংকে গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় তারা। দেখা যায় যে শিউন এখানে চলে এসেছে। এদিকে মাফিয়া তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে শিউন তার বন্ধুদের হাত পা খুলে দিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে মাফিয়া চলে আসে আর শিউনের মোবাইল দেখিয়ে বলে যে তাদেরকে বোকা বানানো এত সহজ নয়। শিউন আসলে অল্প সময়ের মধ্যে পুলিশ আনতে পারেনি, তাই সে বন্ধুদেরকে বাঁচানোর জন্য তার মোবাইলে পুলিশের গাড়ি অ্যালার্ম দিয়েছিল। এতে করে যাতেই তিনজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। একদিকে শক দিয়ে এখানে ইয়ংরি এবং তার সঙ্গীকে বাঁচানোর জন্য তাদেরকে সেখান থেকে দৌড়ে পালিয়ে নিয়ে যেতে থাকে, কারণ শিউন তাদেরকে খবর দিয়ে এসেছিল। তখন মাফিয়া সবাইকে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে শিউন তাকে ধরার জন্য তার পিছু নেয় এবং সৌ পিছু পিছু চলে যায়। এরপর তারা দুজন মিলে মাফিয়াকে ধরার চেষ্টা করে, তবে সে মাফিয়া সৌর সাথে ফাইট শুরু করে দেয়। সৌ তো প্রথমে তাকে একদম মারতে মারতে তার অবস্থা খারাপ করে দিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে মাফিয়া প্রচন্ড রেগে গিয়ে সৌকে মারতে মারতে প্রায় মেরে ফেলছিল। এমন সময় শিউন সেখানে চলে আসে এবং তার স্কুল ব্যাগ দিয়ে মাফিয়াকে প্রচন্ড মারতে থাকে, আর তারা দুজন মিলে তাকে ফাইটে হারিয়ে দেয়। অপরদিকে শক দে আর ইয়ংগি সেখান থেকে ছেলেদেরকে নিয়ে পালিয়ে যেতে থাকে আর পুলিশের কাছে স্যারেন্ডার করতে বলে। মানে শক দে বলছিল যে তারা দুজন যেন চলে যায় এবং সে নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করবে, কারণ সে তার জীবনে এত বেশি খারাপ কাজ করে ফেলেছিল যে পুলিশ তাকে এভাবে ধরে ফেলতো, সে পালিয়ে বাঁচতে পারতো না। আর ইয়ংগি কিন্তু ছোটবেলা থেকে তাদেরকে অনেক বেশি ভালোবাসে, তারা একসাথে বড় হয়েছে, এজন্য সে শক দেখে একা ছাড়তে চাচ্ছিল না। কিন্তু পুলিশ এসে শক দেখে ধরে ফেলে আর এজন্য সেখান থেকে তারা পালিয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা লয়ারকে দেখতে পাই তাদের সাথে, সেখানে বিয়মসিকে থাকতে বলে আর বাকিদেরকে চলে যেতে বলে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে সে লয়ারকে আসলে বিয়মসির যে বাবা ছিল সে হায়ার করেছিল, আর মাফিয়ার কাছে তাকে নিয়ে যাওয়া হয় আর বলে যে মাফিয়াকে ইচ্ছা মতো মারো, তার উপর প্রতিশোধ নাও। যেমনটা আমরা বলেছিলাম যে বিয়মসির বাবা ছিল সব থেকে বড় রাজনীতিবিদ, এজন্য তার জন্য যে কোনো সময় তার জনগণের সামনে তার বাবাকে লজ্জায় পড়তে পারে। এজন্য বিয়মসিকে স্ট্রং বানাতে চাচ্ছিল, কারণ এজন্য সে পুরনো স্কুলে সে অনেক বেশি মার খেত এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে বিয়মসি আসলে অনেক কষ্ট থাকে এবং সেখানে সে কিছুই করতে পারে না। অপরদিকে সোহু হাসপাতালে ভর্তি ছিল, এজন্য সে ইঙ্গিকে সোহুর কাছে নিয়ে যেতে বলে এবং সেখানে রেখে আসে যাতে তার দেখাশোনা করতে পারে। এরপর শিউন তার বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলা একদম ভোরে সোহুর কাছে এবং ইয়ংয়ের জন্য সে অনেক খাবার নিয়ে যাচ্ছিল শিউন আর কি। এটা দেখে সৌতে একদম অবাক হয়ে যায়। সে একটু এক্সট্রা ভাব নিয়ে বলে যে তুই কি ঠিক আছিস, তোর মাথা ঠিক আছে তো, তোর কোনো সমস্যা হচ্ছে না তো, কারণ এটা তো কোনো কথা না যে তুই আমার জন্য খাবার আনবি, আমি তো এর স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যদিও সে একটু বেশি বেশি বলে ফেলছিল, কিন্তু শিউন এখানে অনেক মজা পায় এবং প্রথমবারের মতো আমরা তাকে হাসতে দেখি। পরবর্তীতে আমরা বিয়মসিও আর তার বাবাকে দেখতে পাই। তার বাবা তাকে এখানে অনেক মারছিল এবং সে কিন্তু তার আসল বাবা ছিল না, সেটা আমরা এখন জানতে পারি। সে আসলে সমাজে তার ইমেজ ভালো করার জন্য ছোটবেলায় বিয়মসিকে দত্তক নিয়েছিল, মানে সে তার নিজের স্বার্থের জন্য বিয়মসিকে ব্যবহার করছে। যদিও সে তাকে টাকা পয়সা একদম ভরে ভরে দিত, কিন্তু সে তাকে কখনো মানসিক শান্তি দিত না এবং সবসময় তাকে টর্চার করতো, তাকে শান্তিতে থাকতেই দিত না আর কি। পরবর্তীতে সে তার স্কুলে যখন অনেক মার্কেট ছিল, তার স্কুলটা তখন সেখানে অফ করে নিতে হয়, মানে স্কুল চেঞ্জ করতে হয়। পরদিন সে যখন তার মেইন স্কুলে আসে, বর্তমান যে স্কুলে পড়ে, সেখানে কিন্তু সে অনেক পপুলার হয়ে গিয়েছে, কারণ সবাই জানতে পারছে যে সে এবং তার বন্ধুরা মিলে কিছু ক্রিমিনালকে ধরে দিয়েছে। পরবর্তীতে ইয়ং সম্পর্কে বিয়মসুই জানতে পারে, কারণ সে কিন্তু তাদের সাথে ছিল, যে কিনা তাদের নতুন বন্ধু। এজন্য ইয়ং এর সম্পর্কে জানার জন্য সোহুর ইনস্টা অ্যাকাউন্টে সে ঢুকছিল এবং সবকিছু চেক করছিল। কিন্তু সোহু আর ইয়ং এর সঙ্গে অনেকগুলো ছবি সে একসাথে আপলোড করেছে এবং সেগুলো দেখতে পায়, কিন্তু সোহুর পুরো ইনস্টাগ্রামে তার একটা ছবিও নেই। সে কি তাকে বন্ধু মনে করে না, এই জন্য তাকে ছবি আপলোড করেনি? বিয়মসু এমনটাই ভাবছিল, আসলে তার মতো গাধা এর থেকে ভালো আর কি ভাববে। যাই হোক, সেখানে সে ভাবছিল যে ইয়ংই হয়তো তার জায়গাটা দখল করে নিচ্ছে, এই জন্য সে অনেক বেশি জেলাস ফিল করছে। আর সেটাও ভাবতে থাকে যে সোহু হয়তো তাকে বন্ধুই মনে করে না। এই জন্য বিয়মসি দূর থেকে দাঁড়িয়ে তাদের তিনজনকে দেখছিল, কিন্তু কিছুক্ষণ পর সোহু তাকে কাছে ডাকে। এবার কয়েকদিন পর সোহু বার্থডে ছিল, তাই সবাই অনেক আনন্দ করার জন্য একটা ক্লাবে চলে যায়। সেখানে সোহু আর ইয়ংই যেহেতু খুবই ভালো ছিল এবং বাচ্চা সুলভ ছিল, তারা কিন্তু দুজন মিলে অনেক আনন্দ করছিল এবং গান গাচ্ছিল। আর শিউন আর বিয়মসি সেখানে বসে বসে দেখছিল, কিন্তু বিয়মসি এখানে অনেক জেলাস ফিল করছিল। সে ভাবছিল সোহু হয়তো তাকে বন্ধুই মনে করে না এবং তার বাবার মতো সেও তাকে ব্যবহার করছে। তাই বিয়মসি খাবার কেনার বাহানায় বাইরে চলে যায়। কিন্তু এমন সমস্যা, তার পুরোনো স্কুলে যে ফ্রেন্ডগুলো ছিল, যারা তাকে অনেক বেশি টর্চার এবং বুলি করতো, মানে সে বুলি ছেলেগুলো, সেখানে তাদেরকে দেখে ফেলে এবং তার সাথে কথা বলতে যায় এবং সেখানে কিন্তু সে আবারও পালিয়ে শিউনদের কাছে ফিরে আসে। ইয়ন জানায় যে সে বিয়মসি আর কয়েকজন বন্ধু তাকে ফোন করেছিল, কিন্তু বিয়মসি তার উপর প্রচন্ড রেগে যায় এবং বারবার বলতে থাকে যে তার ফোনে কেন হাত দেওয়া হয়েছে। যদিও শিউন আর সোহু তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে ইয়ংকে কিছু বুঝতে পারেনি,
তখন কিন্তু বিয়ন্সে আরো বেশি রেগে যায় এবং তাকে মারতে যাচ্ছিল। এতে সো তার উপর কিছুটা রেগে যায়। তবে আমরা বুঝতে পারি যে এত জেলাসির কারণে বিয়ন্সে কিন্তু একটা দানব হয়ে উঠছে এবং তার মাইন্ডসেট একদমই পরিবর্তন হচ্ছে। সেও তো পরবর্তী ফাইটে অংশগ্রহণ করতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে স্কুলে সোহু আর বিয়ন্সের সাথে একটা ঝগড়া হয়েছিল, মানে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল একটা তুচ্ছ ঘটনা নিয়ে। তাই আমরা বুঝতে পারি যে তাদের বন্ধুতে ফাটল ধরেছে। বিয়ন্সে এখন তাদেরকে বন্ধু মনে করে না, এখন তাদেরকে শত্রু মনে করে। এজন্য যে কোনো ভাবে সে চায় যে তাদের উপর প্রতিশোধ নিতে, কারণ তারা যেহেতু তার বন্ধুত্বের দাম দেয়নি, সেও এই ব্যাপারটা দেখবে। অপরদিকে ক্লাসে বুলি করা ছেলেগুলা, মানে তার ক্লাসের তাদের সাথে সে দেখা করে এবং সেখানে সবাই তাকে বস বস বলে সম্বোধন করেছিল। আসলে সবাই এই জন্য করেছিল কারণ বিয়ন্সের কাছে অনেক 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 টাকা রয়েছে। এই জন্য সে সবাই খাবারের বিল দিয়ে দেয়। এজন্য সবাই তাকে অনেক বেশি তেল মারতে থাকে যাতে সে তাকে ভাঙিয়ে, মানে তারা যে বুলির ছেলেগুলো ছিল তারা যেন তাকে ভাঙিয়ে আরো অনেক বেশি লাভবান হতে পারে। কিন্তু বিয়ন্সে বোকা ছেলে এটা বুঝতেই পারে না। তাই বিয়ন্সে নিজেকে একটা গ্যাং লিডার মনে করতে থাকে। এজন্য পরের দিন ক্লাসে সে শিউনিদের পাশে না বসে তার নতুন বন্ধুদের কাছে চলে যায়। শিউন তখন তার সাথে কথা বলতে গেলে তাকে আলাদা জায়গায় নিয়ে আসে এবং তার কাছে তার এমন পরিবর্তনের কারণ জানতে চায়। বিয়ন্সে তখন তাকে বলে যে সো কোনোদিন তাকে বন্ধু ভাবেনি, বরং তাকে ব্যবহার করেছে। এমন সময় সো তার সাথে কথা বলতে চাইলে সে রাগ করে সেখান থেকে চলে যায় এবং তাদের বন্ধুত্ব পুরোপুরি শেষ হয়ে যায়। এখন তো মাত্র বন্ধুত্ব শেষ হয়েছে, কিন্তু তারা বন্ধুত্বকে পুরোপুরি শত্রু তখন হয়ে যায় যখন কিনা একদিন তারা লাঞ্চে সেখানে যাচ্ছিল, কিন্তু বিয়ন্সে তার বন্ধুরা তখন নিয়ম মানছিল না, মানে সিরিয়াল করার যে নিয়মটা, সিরিয়াল অনুযায়ী সবাই খাবার নেবে। কিন্তু তখন সেখানে সহু চলে আসে এবং সবাইকে বলে যে সবাই যেন সিরিয়ালে দাঁড়িয়ে তারপর খাবার নেয়। কিন্তু এখানে বিয়ন্সে বলে যে আমরা সিরিয়াল মানবো না, আমাদের টাকা আছে, আমরা যা ইচ্ছা করবো, তুমি পারলে কিছু করো। তখন সো ভালো বলে তাকে বলছিল যে কথা না বাড়াতে এবং সিরিয়ালে গিয়ে দাঁড়াতে, কিন্তু বিয়ন্সে আরো রাগ দেখাতে থাকে এবং তাকে মারার জন্য নানা রকম হুমকি ধামকি দিতে থাকে। এতে সো বাধ্য হয়ে তার গায়ে হাত তুলে এবং তাকে অনেক জোরে একটা ধাক্কা মারে। এতে তাদের বন্ধুত্ব একদম শত্রু, একদম ঘোর শত্রুতে পরিণত হয়। আর যেহেতু তার পাশে যেসব ছেলেগুলো ছিল সেগুলো ছিল যে তারা একে অপরের উপর মানে অনেক বেশি রাগ বাড়াতে পারে, তাই বিয়ন্সেকে এমন সব কথা তারা বলতে থাকে যাতে তার উপর রাগ আরো অনেক বেশি বেড়ে যায়। এর জন্য বিয়ন্সেও একজন ফাইটারকে হায়ার করে যে কিনা তাকে অনেক বেশি মারতে পারবে এবং তাকে শায়েস্তা করতে পারবে। এজন্য সে তার সাথে দেখা করতে চায়।